বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর ঘটনার কথা বলবো যা শুধু আগ্রা নয়, গোটা উত্তরপ্রদেশকে নাড়িয়ে দিয়েছিল। একটি ২১ বছরের মেয়ের মৃত্যু, যা প্রথমে আত্মহত্যা মনে হলেও আসলে ছিল এক সুপরিকল্পিত নৃশংস হত্যা। আর এই হত্যার মাস্টারমাইন্ড কে ছিল জানেন? সে এমন একজন যার কথা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আসুন শুরু করি সেই শিহরণ জাগানো গল্প। দিনটা ছিল ২৪শে জুন ২০২২, উত্তরপ্রদেশের আগ্রা জেলার ওম শ্রী প্ল্যাটিনাম সোসাইটি। সকাল প্রায় ১১টা। একজন সিকিউরিটি গার্ড নিজের ডিউটিতে ব্যস্ত। হঠাৎ একটা বিকট শব্দ, যেন খুব ভারী কিছু চতুর্থ তলা থেকে নিচে পড়ল। সাথে কাঁচ ভাঙার এক বীভৎস আওয়াজ। শুধু গার্ড নয়, পুরো বিল্ডিংয়ের মানুষজন আতঙ্কিত হয়ে নিজেদের ঘর থেকে বেরিয়ে এলেন। সবাই একই দিকে দৌড়াচ্ছেন, সেই আওয়াজের দিকে। কিন্তু যখন তারা সেই জায়গায় পৌঁছালেন, তাদের পায়ের তলার মাটি সরে গেল। সেখানে কোনো জিনিস ছিল না। ছিল এক ২১ বছরের তরুণী, যার হাত দড়ি দিয়ে বাঁধা, মাটিতে নিথর হয়ে পড়ে আছে। তার পাশে দুজন পুরুষ ঘাবড়ে গিয়ে দড়ি খোলার চেষ্টা করছিল। প্রথম অবস্থায় মনে হয়েছিল এটা আত্মহত্যা, কিন্তু যে সত্য সামনে এলো তা কেবল আগ্রা নয়, পুরো উত্তরপ্রদেশকে স্তব্ধ করে দিল। এটা আত্মহত্যা ছিল না, এটা ছিল এক সুপরিকল্পিত ভয়ঙ্কর হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ফোন থেকে নির্দেশ দিচ্ছিল। এই নিহত তরুণীর নাম ছিল ঋতিকা সিং, গাজিয়াবাদের বাসিন্দা। অসম্ভব সুন্দরী। যেখানেই যেত, মানুষ তার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হতো। বাবা সুরেন্দ্র সুরি জুতার কারখানায় কাজ করতেন। মা মঞ্জু সিং এবং এক ছোট ভাই ছিল। ঋতিকা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর পর বিএসসিতে ভর্তি হয়েছিল। ছোটবেলা থেকেই সে তার নানির বাড়িতে প্রায়ই যেত। সেখানেই নানির পাশের বাড়ির আকাশ গৌতম ঋতিকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। আকাশের একতরফা ভালোবাসা বাড়ছিল, যেখানে ঋতিকা তাকে কেবল একজন বন্ধু হিসেবে দেখত। কিন্তু ২০১৪ সালে যখন ঋতিকা ফিরোজাবাদে তার নানির বাড়িতে এসেছিল, তখন আকাশ তাকে প্রেম নিবেদন করে। ঋতিকা সরাসরি প্রত্যাখ্যান করে। কিন্তু আকাশ ঋতিকার প্রেমে উন্মাদ হয়ে গিয়েছিল। সে ঋতিকার পিছু নেওয়া শুরু করল। প্রতিটি জায়গায় তার পিছু নিত, বারবার প্রেম নিবেদন করত। আর প্রতিবার ঋতিকা তাকে প্রত্যাখ্যান করত। আর তারপর একদিন, যখন ঋতিকা বাড়িতে একা ছিল, আকাশ হঠাৎ তার বাড়িতে ঢুকে পড়ল। সে ঋতিকাকে অপহরণ করে দূরে কোথাও নিয়ে গেল। ঋতিকার পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ দায়ের করলেন, আকাশ গৌতমের বিরুদ্ধে অপহরণের অভিযোগ। পুলিশ তল্লাশিতে নেমে পড়ল, কিন্তু আকাশ এবং ঋতিকার কোনো হদিশ মিলল না। ৭ দিন পর ঋতিকা হঠাৎ বাড়িতে ফিরে আসে। আর যা সে তার পরিবারের সদস্যদের জানালো, তা শুনে তাদের চোখ কপালে উঠে গেল। ঋতিকা বলল যে তার আকাশ গৌতমকে ভালো লেগে গেছে এবং সে তাকেই বিয়ে করবে। আকাশ ঋতিকার এমনভাবে ব্রেনওয়াশ করেছিল যে সে তাকে বিশ্বাস করিয়েছিল যে আকাশ তাকে সত্যিকারের ভালোবাসে এবং সে যে কোনো মূল্যে তাকে বিয়ে করতে চায়। সে ঋতিকাকে এই মিথ্যাও বলেছিল যে তার রেলওয়েতে চাকরি হয়ে গেছে। ৭ দিন ধরে আকাশ ঋতিকার সাথে কোনো খারাপ আচরণ করেনি, যা ঋতিকার বিশ্বাস অর্জন করেছিল। ফলস্বরূপ পুলিশকে আকাশকে ছেড়ে দিতে হলো। এর কিছুদিন পর ঋতিকা তার বাবা মায়ের কাছে আকাশকে বিয়ে করার জন্য জেদ ধরল। বাবা মা হাজার বোঝালেন যে আকাশ ভালো ছেলে নয়, সে গুন্ডাদের মতো দেখতে, রাগ করে এবং কোনো কাজ করে না। কিন্তু ঋতিকার ওপর কোনো প্রভাব পড়ল না। বাধ্য হয়ে ২০১৪ সালে ঋতিকা এবং আকাশ গৌতমের বিয়ে হয়ে গেল। ঋতিকা একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা হয়েছিল যখন আকাশ ঋতিকাকে বলেছিল যে তার রেলওয়েতে কেরানির চাকরি হয়েছে। কিন্তু ঋতিকার কিছু অদ্ভুত মনে হল। আকাশ অফিস থেকে আসার পরও ল্যাপটপে কাজ করত। একদিন সত্য জানার জন্য ঋতিকা আকাশের পিছু নিল। আর যা সামনে এলো তা ছিল চমকপ্রদ। আকাশ চাকরিতে যেতই না। সে একটি চায়ের দোকানে বসে চা খেত। আকাশ গৌতম বেকার ছিল। সে ঋতিকাকে পাওয়ার জন্য এই সব মিথ্যা বলেছিল। ঋতিকা তার পরিবারের সদস্যদের এই কথা বলতে পারত না, কারণ এই বিয়ে সে নিজের পছন্দ অনুসারে করেছিল।
আর যখন আকাশের সব টাকা শেষ হতে শুরু করল, তখন সে ঋতিকার কাছ থেকে টাকা চাইতে শুরু করল এবং তাকে মারধর করতে লাগল। ঋতিকা ধীরে ধীরে বুঝতে পারছিল যে সে কত বড় ভুল করে ফেলেছে। একদিন তো আকাশ ঋতিকার স্কুলে গিয়ে তাকে চুল ধরে টেনে হেঁচড়ে বাড়ি পর্যন্ত নিয়ে এলো। যখন ঋতিকা বিরক্ত হয়ে আকাশ থেকে বিবাহ বিচ্ছেদের কথা বলল, তখন আকাশ তাকে খুন করার পরিকল্পনা করতে শুরু করল। একদিন আকাশ তার ভাই এবং ভগ্নিপতিকে ডাকল এবং তাদের সাথে মিলে ঋতিকাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করল। কিন্তু সৌভাগ্যক্রমে ঋতিকা সেদিন তার মাকে সেখানে ডেকে নিয়েছিল, যার ফলে ঋতিকার পরিবারের সদস্যরা কোনো মতে তাকে বাঁচিয়ে নিলেন। যদিও এই ঘটনায় ঋতিকার একটি পা পুরোপুরি পুড়ে গিয়েছিল। এরপর ঋতিকা নিজের বাড়ি বদলিয়ে বিভিন্ন জায়গায় থাকতে শুরু করল, যাতে আকাশ তাকে কখনো খুঁজে না পায়। তারপর একদিন কথা বলতে বলতে ঋতিকার স্কুলের মালিক বিপুল আগরওয়াল, যে ঋতিকাকে অনেকবার মার খেতে দেখেছিল, সে ঋতিকাকে নিজের বাড়িতে থাকতে বলল। বিপুল জানালো যে তার বিয়ে হয়েছে, কিন্তু তার পারিবারিক জীবন ঠিক চলছে না, তাই সেও নিজের স্ত্রীর থেকে আলাদা থাকে। এরপর বিপুল এবং ঋতিকার মধ্যে একটি সম্পর্ক তৈরি হতে লাগল, যার কারণে ঋতিকা তার সাথে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে শুরু করল। 2016 সালে ঋতিকা ফিরোজাবাদে বিপুল আগরওয়ালের কাছে চলে যায়। কিছু সময় পর্যন্ত তারা সেখানেই থাকে, কিন্তু ঋতিকার ভয় লাগতে থাকত যে আকাশ তাকে খুঁজতে খুঁজতে ফিরোজাবাদে আসতে পারে। এই কারণেই বিপুল এবং ঋতিকা আগ্রায় শিফট হওয়ার সিদ্ধান্ত নিল। তারা আগ্রার ওম শ্রী প্ল্যাটিনাম সোসাইটিতে একটি ফ্ল্যাট ভাড়া নেয়। এই সোসাইটিতে বেশ কড়া নিরাপত্তা ছিল, কিন্তু তবুও তারা সিকিউরিটি গার্ডকে বিশেষভাবে বলে রেখেছিল যে তারা তাদের ফ্ল্যাটে কাউকে যেন প্রবেশ করতে না দেয়, যতক্ষণ না ঋতিকা নিজে ফোন করে জানায়। ঋতিকা তার শিক্ষিকার চাকরিও ছেড়ে দিল এবং বিপুল ও ঋতিকা লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করল। আকাশও এখন তাদের ভুলে গিয়েছিল। কিন্তু তারপর হঠাৎ সব কিছু বদলে গেল যখন ঋতিকা ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করল, যেখানে সে একটি হোটেলে ছিল। ঋতিকা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকত, তার 3000-এর বেশি ফলোয়ার ছিল এবং সে স্পন্সর্ড পোস্টও পেত। একদিন ঋতিকার একটি ভাইরাল রিল আকাশের নজরে পড়ল। ঋতিকাকে দেখে আকাশের আবার হিংসা হতে শুরু করল। সে ঋতিকার বাড়তে থাকা ইনস্টাগ্রাম ফলোয়ারদের ওপর রাগ করল। 22 জুন 2022 তারিখে, অর্থাৎ ঘটনার দুদিন আগে, আকাশ তার ভাই এবং ভগ্নিপতির সাথে ঋতিকার বাড়িতে পৌঁছে তাকে হুমকি দিল। ঋতিকা আকাশ এবং তার 4-5 জন লোকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল, যেখানে সে বলল যে আকাশ আগেও তাকে মারধর করত, কিন্তু এখন তার আকাশের থেকে নিজের প্রাণ হারানোর ভয় আছে। কিন্তু প্রমাণ না থাকার কারণে আকাশ এবং তার সঙ্গীদের ওপর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হল না। এদিকে আকাশ গৌতম ঋতিকাকে খুঁজতে খুঁজতে ঘুরছিল। অবশেষে অনেক চেষ্টার পর আকাশ জানতে পারল যে ঋতিকা আগ্রার ওম শ্রী প্ল্যাটিনাম সোসাইটির ফ্ল্যাট নম্বর 404-এ থাকে। সে জানত যে নিরাপত্তা এতটাই মজবুত যে ভেতরে প্রবেশ করা সহজ নয়। এই কারণেই 20 জুন, অর্থাৎ ঘটনার 4 দিন আগে, আকাশ এবং তার বন্ধু অনিল ধর ওম শ্রী অ্যাপার্টমেন্টে পৌঁছাল। সেখানে পৌঁছে আকাশ সিকিউরিটি গার্ডকে বলল যে সে এই ফ্ল্যাটটি কিনতে চায়, কিন্তু আসলে সে সেখানে রেকি করতে এসেছিল। সে ঋতিকার ফ্ল্যাটে ঢুকতে পারেনি, কিন্তু তার এই ধারণা হয়েছিল যে যদি ঋতিকাকে তার ফ্ল্যাটের বারান্দা থেকে নিচে ফেলে দেওয়া হয় তাহলে তার মৃত্যু হবে। আর তারপর এলো সেই কালো দিন, 24 জুন 2022। সকাল 10:30 আকাশ দুজন মহিলা, কাজল এবং কুসুম, এবং দুজন পুরুষ, তার বন্ধু চেতন এবং আনোয়ারকে সাথে নিয়ে ওম শ্রী অ্যাপার্টমেন্ট সোসাইটিতে পৌঁছাল। তার কাছে একটি ব্যাগ ছিল যেখানে সে দড়ি নিয়ে এসেছিল। সিকিউরিটি গার্ড জিজ্ঞাসা করল যে তাদের কোন ফ্ল্যাটে যেতে হবে। তখন আকাশ গার্ডকে মিথ্যা বলল যে তাদের ফ্ল্যাট নম্বর 601-এ যেতে হবে। সে এই মহিলাদের নিজের সাথে এনেছিল যাতে গার্ড মনে করে যে এটা একটি পুরো পরিবার এবং তারা কারো অতিথি হয়ে এসেছে। গার্ড মনে করল যে সব ঠিক আছে এবং সে তাদের ভেতরে যেতে দিল। আকাশ ঋতিকার ফ্ল্যাটের দরজা খোলার জন্য তার দুজন মহিলাকে এগিয়ে দিল। তাদের দেখে ঋতিকা ফ্ল্যাটের দরজা খুলে দিল, কিন্তু যেই দরজা খুলল সেই 5 জন লোক ভেতরে ঢুকে গেল।
তারা ঋতিকা এবং বিপুলকে মারধর করতে শুরু করল। তারপর তাদের দড়ি দিয়ে বাঁধল। বিপুলকে তুলে বাথরুমে ফেলে দেওয়া হলো এবং বাইরে থেকে দরজা লক করে দেওয়া হলো। এই সময় আকাশ ক্রমাগত ফোনে কথা বলছিল। সে কাউকে প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছিল। আকাশের সেই মাস্টার মাইন্ডের সাথে ২৫ মিনিটে প্রায় ৮ বার কথা হয়েছিল। আকাশ ঋতিকাকে বলল যে সে তাকে নিজের সাথে নিয়ে যেতে এসেছে, কারণ আকাশ তার ৪ সঙ্গীকেও এটাই বলেছিল যে সে কেবল ঋতিকার সাথে কথা বলতে চায়। কিন্তু ঋতিকা তার কথা মানল না এবং তার সাথে যেতে অস্বীকার করল। আকাশের তার না সহ্য হল না। সে ঋতিকার গলায় একটি কাপড় বাঁধল। ঋতিকার হাত আগেই দড়ি দিয়ে বাঁধা ছিল। আকাশ ঋতিকাকে তুলে তারপর তাকে বারান্দা পর্যন্ত নিয়ে গেল। ঋতিকার চিৎকার সেই বিল্ডিংয়ে প্রতিধ্বনিত হতে লাগল। অনেক প্রতিবেশী জানিয়েছেন যে ঋতিকা তার শেষ সময়ে তার ছোট ভাইকে মনে করছিল। কিন্তু আকাশ তো আগেই সিদ্ধান্ত নিয়েছিল। যেই সে ঋতিকাকে নিয়ে বাউন্ডারির কাছে পৌঁছাল, সেই জল্লাদ ঋতিকাকে সেখান থেকে নিচে ফেলে দিল। সে ঋতিকাকে এত জোরে ছুঁড়েছিল যে যেখানে ঋতিকা পড়ল সেই জায়গা পুরোপুরি ভেঙে গিয়েছিল। সকাল ১১:৫৯ আকাশ এই খুনের মাস্টারমাইন্ডকে ফোন করে জানাল যে সে ঋতিকাকে মেরে ফেলেছে। এরপর আকাশ নিচে ঋতিকার লাশের কাছে পৌঁছাল। সে তার হাত থেকে দড়ি খুলতে লাগল। কিন্তু এদিকে বিপুল এতক্ষণে বাথরুমের জানালা ভেঙে ফেলেছিল। সে চিৎকার করে তার প্রতিবেশীদের ডেকেছিল। লোকজনকে একত্রিত হতে দেখে সেই ৫ জন লোক সাথে সাথে সেখান থেকে পালানোর চেষ্টা করল। কিন্তু গার্ড বিল্ডিং থেকে কিছু পড়ার আওয়াজ শুনে সাথে সাথে সোসাইটির গেট বন্ধ করে দিয়েছিল, যার কারণে তারা বুড়িভাবে আটকে পড়ল। সোসাইটির লোকজন তাদের মধ্যে ৩ জনকে ধরে ফেলল, যখন ২ জন অভিযুক্ত চেতন এবং আনোয়ার সেখান থেকে পালাতে সফল হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই ৩ জন অভিযুক্ত আকাশ গৌতম, কুসুম এবং কাজলকে গ্রেফতার করে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে অবশেষে সেই রহস্যময়ী খুনি কে ছিল যে ফোন থেকে সবকিছু পরিকল্পনা করছিল। তার সম্পর্কে পুলিশেরও কিছু জানা ছিল না। কিন্তু তারপর পুলিশ সেই মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছানোর একটি সূত্র পায়, আর সেই সূত্র ছিল একটি বাইক। আসলে যে বাইক দিয়ে আকাশ ঋতিকাকে খুন করতে এসেছিল, যখন সেই বাইকের নাম্বার প্লেট ট্র্যাক করা হলো, তখন জানা গেল সেই বাইক আশার নামে রেজিস্টার্ড। আর আশা অনিল ধরের মা ছিল। সেই অনিল ধর যে আকাশের সাথে কিছুদিন আগে ঋতিকার ফ্ল্যাটের রেকি করতে এসেছিল। পুলিশ এখনও কিছু বুঝতে পারছিল না। কিন্তু যখন আকাশের কল ডিটেলস চেক করা হলো, তখন সব সত্যি পুলিশের সামনে চলে এলো। আসলে সেই রাতে যে ফোন থেকে এই খুনকে কোঅর্ডিনেট করছিল, সে ছিল আশার মেয়ে, অর্থাৎ অনিল ধরের বোন, ডাক্তার দীপালি। সেই ডাক্তার দীপালি যে বিপুল আগরওয়ালের স্ত্রী ছিল। আসলে যখন দীপালি বিপুল এবং ঋতিকার সম্পর্কের কথা জানতে পারল, তখন থেকেই সে ঋতিকাকে খুন করার পরিকল্পনা করতে শুরু করেছিল। আর তারপর সে ঋতিকার স্বামী আকাশের সম্পর্কে জানতে পারল। দীপালি জানত যে এই কাজ আকাশই করতে পারবে। আকাশকে তার স্ত্রী ঋতিকাকে খুন করার জন্য ৫ লাখ টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু ঋতিকার বাবা মায়ের হাজার চেষ্টা সত্ত্বেও পুলিশ বিপুলের স্ত্রী দীপালিকে গ্রেফতার করছিল না। ঋতিকার বাবা জানান যে খুনের দিনে ১১:৫৯ দীপালি এবং আকাশের ফোনে কথা হয়েছিল। তারা সিও ম্যাডামের কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু তাদের হুমকি দেওয়া হতে লাগল। এরপর দীপালির মামার ছেলে সঞ্জীব আগরওয়াল নিজের সাথে ২ জন বন্ধুকে নিয়ে কোর্টের বাইরে ঋতিকার বাবা মাকে থামিয়ে হুমকি দেয় যে যদি তারা মামলা তুলে না নেয়, তাহলে তাদেরও সেই একই পরিণতি হবে যা তাদের মেয়ের হয়েছে। কিন্তু তারপর মিডিয়ার চাপের কারণে দীপালি এবং তার পরিবারের সদস্যরা, যারা এই ঘটনার ষড়যন্ত্রে জড়িত ছিল, তাদের সবাইকে গ্রেফতার করা হয়। এরপর তাদের কোর্টে পেশ করা হয়, সেখান থেকে তাদের জেলে পাঠানো হয়। যদিও এই মামলা এখনও কোর্টে চলছে এবং অভিযুক্তদের শাস্তি পাওয়া এখনও বাকি। বন্ধুরা, এই গল্পটি শোনানোর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, কাউকে বিরক্ত করা নয়, বরং আপনাদের সচেতন করা, আপনাদের সতর্ক করা। সম্পর্কের জটিলতা, একতরফা ভালোবাসার উন্মাদনা আর প্রতারণার এই গল্প আমাদের ভাবতে বাধ্য করে যে অবশেষে একজন মানুষ কত দূর পর্যন্ত যেতে পারে। এই পুরো ঘটনা সম্পর্কে আপনার কি মতামত? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান।
যদি আপনার আমাদের এই প্রচেষ্টা পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন। আমরা এমনই আরও চাঞ্চল্যকর ঘটনা আপনাদের জন্য আনতে থাকব। ধন্যবাদ।